আমরা ক্লাস 7 এর জন্য একটা পোর্শন করব, সেটা হলো সিড বা বীজ। যখন আমরা ফল পড়ছিলাম তখন আমরা বলেছিলাম যে নিষেকের পর যে পরিণত এবং পরিপক্ক ডিম্বাশয় বা ওভারি তাকে বলা হয়েছিল ফল। ঠিক আছে, আমরা বীজ কোথায় পাই? ফলের মধ্যে পাই। তার মানে ফুলে ওই ডিম্বাশয়ের মধ্যে বা ওই ওভারির মধ্যে একটা পার্টিকুলার মানে পোর্শন থাকে যার নাম হচ্ছে ওভিউল বা ডিম্বক। ঠিক আছে, তাহলে নিষেকের পর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়েছিল, আর নিষেকের পর ওই যে ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বকটা থাকবে সেই ডিম্বকটা পরিণত হবে বীজে। অর্থাৎ যদি আমাকে বীজের সংজ্ঞা বলতে হয়, আমি বলবো যে নিষেকের পর পরিণত যে ডিম্বক সেই ডিম্বককেই আমরা বলবো বীজ, কারণ সেই ডিম্বকটাই বীজে পরিণত হচ্ছে। ঠিক আছে, এইবারে আমরা একটা বীজকে মানে প্রাইমারিলি ক ভাগে ভাগ করতে পারি? আমরা একটা বীজকে প্রাইমারিলি দু ভাগে ভাগ করতে পারি, তার বীজপত্রের সংখ্যার উপর ডিপেন্ড করে। কি কি হতে পারে? আচ্ছা, তার আগে আমি বলে দিই যে বীজপত্র জিনিসটা কি, ইনিশিয়ালি বলে দিই, পরে তো ডিটেলে বলবোই। দেখো, তোমরা একটা চাল, ওই চালের একটা দানা নেবে, আর তোমরা একটা মটর নেবে। ঠিক আছে, এইবারে কোনোভাবেই তুমি সেই চালটাকে আঙুল দিয়ে চিপে কোনোভাবেই কিন্তু সেটাকে সমান দুভাগে ইজিলি ভাগ করতে পারবে না, তাই না? কোনোভাবেই কিন্তু তুমি সেই চালের যে দানাটা সেটাকে কোনোভাবেই কিন্তু তুমি সমান দুভাগে ভাগ করতে পারবে না, খুব জোর লাগালে সেটা তো ভেঙে যাবে। কিন্তু একটা মটর বা একটা ছোলাকে তুমি সাপোজ ধরো ছোলার ওপরে যে বাদামি আবরণটা থাকে ওটা তুমি ছাড়ালে, তারপরে ভেতরে তুমি হলুদ রঙের একটা পুরো ছোলার একদম শেপেরই একটা অংশ দেখতে পাবে, যেটাতে তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে যে ওই যে পার্টিকুলার হলুদ রঙের পোর্শনটা বা জিনিসটা সেটা কিন্তু সমান একটা দুটো ভাগে একটা রেখা দ্বারা আলাদা করা আছে। সেই রেখাটাতে আঙুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু দেখবে সেই হলুদ রঙের ছোলার বীজটা দুভাগে ভাগ হয়ে সমান দুটো ভাগে। তোমাকে খুব একটা কষ্টও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ওই আঙুল দিয়ে একটু চাপ দিলে নখে করে দেখবে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা ওই এক একটা হাফকে বলবো বীজপত্র। ঠিক আছে, তাহলে বীজপত্র কিন্তু আমি ধানের ওই যে দানাটা সেটাতে কিন্তু পেলাম না। আমি গমের ক্ষেত্রেও হাজার নখ দিয়ে টিপলেও কিন্তু ওটা দুভাগে ভাগ হবে না। অর্থাৎ ধান, গম, ভুট্টা এই সমস্ত দানাগুলোতে আমরা একটাই বীজপত্র পাচ্ছি, তাই না? তাই সেই সমস্ত বীজপত্রকে বলা হবে একবীজপত্রী। আর ছোলা, মটর এই সমস্ত বীজগুলোতে আমরা কিন্তু দুটো বীজপত্র পাচ্ছি, তাই না? সমান দুটো অংশ ভাগ হয়ে যাচ্ছে তো, তাই সেই সমস্ত বীজগুলোকে আমরা বলবো দ্বিবীজপত্রী, অর্থাৎ দুটো বীজপত্র থাকবে। এছাড়াও আমরা পাইন গাছে অনেক বীজপত্র পাই, তাই পাইন গাছের ওই বীজটাকে বলা হয় বহু বীজপত্রী। ঠিক আছে, তাহলে বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আমরা বীজকে এই তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে একবীজপত্রী, দ্বিবীজপত্রী এবং বহু বীজপত্রী। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এবারে আমরা মেনলি একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী বীজের যে গঠন সেই গঠন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা চলে যাচ্ছি একবীজপত্রী, সরি এটা মনো পাঠাবো, সরি এটা মনো পাঠাবো। মনো মানে হচ্ছে এক, তাই না? অর্থাৎ যে সমস্ত বীজে একটাই বীজপত্র থাকে সেই সমস্ত বীজকে বলা হবে একবীজপত্রী উদ্ভিদ বা একবীজপত্রী বীজ। দেখো, তাহলে এখানে প্রথমে আমরা একটা ছকের সাহায্যে একবীজপত্রী বীজের যে গঠন সেই গঠনটাকে ভাগ করে নিয়েছি, তাই না? তাহলে মেনলি দেখো আমরা এখানে কোন বীজটাকে নিয়েছি, এখানে আমরা মেনলি ভুট্টা বীজটাকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে ভুট্টা বীজ একবীজপত্রী আমি প্রথমেই বললাম, তাই ভুট্টা বীজের একটা গঠন নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখো, একটা ভুট্টা বীজ যদি আমরা ভুট্টার ওই যে স্ট্রিপটা থাকে সেখান থেকে একটা দানাকে ছাড়িয়ে নিই, তাহলে একটা ভুট্টার বীজ কিন্তু এই রকমের দেখতে। তাহলে ওপর থেকে দেখলে তোমরা যদি ভালো করে দেখো দেখবে একটা বীজকে আমরা এরকম দেখি, আর সাথে সাথে আমরা এই জায়গাটা একটা সাদা অংশ দেখতে পাই, তাই না? একটা সাদা চ্যাপ্টা অংশ দেখতে পাই, এই অংশটাকে বলা হয় ডেল্টয়েড অঞ্চল। তাহলে ভুট্টা বীজের মধ্যে আমরা যে চ্যাপ্টা সাদা যে অংশটা পাই সেই অংশটাকে বলা হচ্ছে ডেল্টয়েড অঞ্চল। আচ্ছা, ডেল্টয়েড অঞ্চলটা কি? মনে রাখবে এই ডেল্টয়েড অঞ্চলের ভিতরে কিন্তু ভুট্টার যে ভ্রূণ বা এমব্রায়োটা থাকে। ঠিক আছে,
এই ডেল্টয়েড অঞ্চলটাতে কিন্তু ভুট্টার যে এমব্রায়ো বা ভ্রূণ, যেটা পরবর্তী ক্ষেত্রে একটা ভুট্টা গাছ তৈরি করবে, সেই এমব্রায়োটা কিন্তু এই ডেল্টয়েড অঞ্চলে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এবারে দেখো আমরা ভুট্টার বীজকে ক ভাগে ভাগ করতে পারি। একটা ভুট্টার বীজের যদি আমরা গঠন দেখি, তাহলে একটা গঠনের উপর ভিত্তি করে আমরা একটা ভুট্টার বীজকে প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি। একটা দেখো প্রথমে বলা আছে সিড কোড প্লাস ফ্রুট কোড, অর্থাৎ একবীজপত্রী বীজের ক্ষেত্রে কি হয়, একবীজপত্রী বীজের ক্ষেত্রে কিন্তু ওই যে পেরিকার্প আমরা পড়েছিলাম ফলত্বক, দেখো এখানে সেই পেরিকার্পের কথা আমি বলেছি, অর্থাৎ যখন ফলত্বক এবং যে বীজত্বক যখন একসাথে ফিউজড হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেই জায়গাটাকে বলবো সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক। ঠিক আছে, তাহলে একবীজপত্রী বীজের ক্ষেত্রে কি হয়, ওই যে ফলত্বক এবং যে বীজত্বক সেটা কিন্তু মাঝখানে প্রায় সংযুক্ত বা মার্চ হয়ে যায়। এটা একবীজপত্রী বীজের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো, এবং এর জন্যই একবীজপত্রী বীজের আমরা ওই এক একটাকে বীজ না বলে আমরা কি বলি, আমরা দানা বলি। তাহলে কেন দানা বলবো, কারণ একবীজপত্রী বীজের ক্ষেত্রে বীজত্বক এবং ফলত্বক দুটো সংযুক্ত অবস্থায় থাকে, দুটো একে অপরের সাথে লেগে থাকে। তাই আমরা একবীজপত্রী বীজের এক একটা বীজকে বীজ না বলে আমরা দানা বলি, আমরা ভুট্টার দানা বলি, আমরা গমের দানা বলি, তাই না? তাহলে কেন দানা বলবো, কারণ একবীজপত্রী বীজের ক্ষেত্রে আমরা সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক পাই, অর্থাৎ বীজত্বক এবং ফলত্বক একে অপরের সাথে লেগে থাকে, তাই আমরা একবীজপত্রী বীজকে বীজ না বলে দানা বলি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সেই সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক। সেই সংযুক্ত ফলত্বক এবং বীজত্বককে ছাড়িয়ে নিলে আমরা ভেতরে দেখো এই অংশটা পাবো। এই অংশটাতে আমরা কি কি পাচ্ছি, এই অংশটাতে আমরা এই এন্ডোস্পার্ম বা শস্য অংশটা পাচ্ছি, এই অংশটা এন্ডোস্পার্ম বা শস্য অংশটা পাচ্ছি, এবং পাচ্ছি কি, এবং পাচ্ছি এই অংশটুকু, এই অংশটুকুকে বলা হচ্ছে ভ্রূণ বা এমব্রায়ো, যেটা আমি এখানে দেখিয়েছি, তাই না? তার মানে একটা বীজের সংযুক্ত ফলত্বক এবং বীজত্বকের উপর থেকে ছাড়িয়ে নিলে আমরা ভেতরে দুটো প্রধান অংশ পাচ্ছি, একটা হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য, আর একটা হচ্ছে অন্তর্বীজ বা ভ্রূণ বা এমব্রায়ো। ঠিক আছে, আর এই শস্য এবং ভ্রূণ বা এমব্রায়ো মিলেই তৈরি করছে অন্তর্বীজ বা যেটাকে আমরা বলছি কার্নেল। ওকে, বেশ, এবারে দেখো আমরা শস্য জিনিসটা কি একবার দেখে নেব। দেখো তাহলে একটা ভুট্টা বীজকে যদি আমি লম্বচ্ছেদ করি, তাহলে এই একটা জিনিস দেখতে পাচ্ছি, তাই না? দেখো প্রথমেই আমরা উপরে লিখেছি ফুড কোড বা সিড কোড, অর্থাৎ এখানে সংযুক্ত বীজত্বক এবং ফলত্বক পাচ্ছি। সেই সংযুক্ত বীজত্বক এবং ফলত্বকের ঠিক নিচেই যেটা অবস্থান করছে এই নীল রঙের স্ট্রাকচারটা, এটা একটা প্রোটিনের একটা লেয়ার, প্রোটিনের একটা স্তর। এই স্তরটাকে বলা হয় অ্যালিউরন লেয়ার। কি বলা হয়, এই যে নীল রঙের যে তোমরা অংশটা পাচ্ছ দেখতে, এই নীল স্তরটা কি, এটা হচ্ছে একটা প্রোটিনের স্তর যার নাম হচ্ছে অ্যালিউরন, যার নাম হচ্ছে অ্যালিউরন স্তর। এটা অরিজিনালি কি, এটা হচ্ছে একটা প্রোটিন। ঠিক আছে, প্রোটিনের স্তর। তাহলে সংযুক্ত ফলত্বক এবং বীজত্বকের নিচেই আমরা যে স্তর প্রোটিনের স্তরটা পাচ্ছি তাকে বলা হচ্ছে অ্যালিউরন স্তর। সেই অ্যালিউরন স্তরের মধ্যে যে অংশটুকু অবস্থান করছে, এই যে এত বড় একটা অংশ অবস্থান করছে, এই অংশটাকে বলা হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য। কি কাজ করে মনে রাখবে, এন্ডোস্পার্ম বা শস্য ওই যে ভ্রূণটা, এই যে ভ্রূণটা, এই যে ভ্রূণ, এই ভ্রূণটাকে খাদ্য সরবরাহ করে। অর্থাৎ দেখো ওই যে দানাটা, ওই দানাটা তো সঙ্গে সঙ্গে তার ওখান থেকে মানে অঙ্কুরোদ্গম ঘটছে না, ওর তো জার্মিনেট তো সঙ্গে সঙ্গে হচ্ছে না। তাহলে জার্মিনেশন হতে গেলে ওর একটা প্রপার এনভায়রনমেন্ট দরকার, তাই না? সেখানে প্রপার জল দরকার, প্রপার অক্সিজেন দরকার, প্রপার টেম্পারেচার দরকার, তাই না? তাহলে সেই সমস্ত জিনিসগুলো না পাওয়া অবধি সেই বীজটার কিন্তু জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম কিন্তু ঘটবে না। তাহলে ওই যে জার্মিনেশন অবধি ভ্রূণটাকে খাদ্য কে সরবরাহ করবে, ভ্রূণটাকে খাদ্য সরবরাহ করবে এই এন্ডোস্পার্ম বা শস্য অংশটা। ঠিক আছে, তাহলে অ্যালিউরন দাঁড়ার পরে আমরা যে হোয়াইট বা যে বড় অংশটা পাচ্ছি, যেটা ভ্রূণকে খাদ্য সরবরাহ করে, সেই অংশটাকে বলা হচ্ছে শস্য। ঠিক আছে, এই শস্যের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে আমরা কিন্তু বীজকে আবার দুভাগে ভাগ করতে পারি। যে সমস্ত বীজে শস্য থাকবে তাদেরকে বলা হবে শস্যল বীজ। ঠিক আছে, আর যে সমস্ত বীজে শস্য থাকে না তাদেরকে বলা হবে অশস্যল বীজ।
এবারে তোমাদের মানে প্রশ্ন আসবে, তাহলে যে সমস্ত বীজে শস্য থাকে না, তাহলে সেদের ক্ষেত্রে ভ্রূণকে কে খাদ্য সরবরাহ করে? তাদের ক্ষেত্রে ভ্রূণকে খাদ্য সরবরাহ করে হচ্ছে বীজপত্র। ঠিক আছে, এখানে আমরা বীজপত্র পাই, আমরা একটু পরে দেখো বীজপত্র দেখতে পাবো, কিন্তু বীজপত্রটা অতটা বড় হয় না, অতটা অ্যাক্টিভ হয় না ভ্রূণকে খাদ্য সরবরাহ করার জন্য। এক্ষেত্রে কিন্তু ভ্রূণকে খাদ্য সরবরাহ করছে কে? শস্য বা এন্ডোস্পার্ম। অর্থাৎ তোমরা ছবি দেখেই বুঝতে পারছো তাহলে ভুট্টা একটা কিরকম বীজ। ভুট্টা অবশ্যই একটা একবীজপত্রী বীজ, সাথে তার মধ্যে শস্য অবস্থান করছে, তাই ভুট্টাকে আমরা কি বলতে পারি? তাই ভুট্টাকে আমরা বলতে পারি শস্যল একবীজপত্রী বীজ। বুঝতে পারলাম? বেশ, চলো তাহলে এন্ডোস্পার্মটা হয়ে গেল। তারপরে তাহলে আমরা যে অন্তর্বীজ বা কার্নেল যেটা আমরা পাচ্ছি, সেই কার্নেলটা কটা অংশ নিয়ে গঠিত? শস্য এবং ভ্রূণ বা এমব্রায়ো। তাহলে শস্য অংশটা আমরা পেয়ে গেলাম, যে অংশটা ভ্রূণকে খাদ্য সরবরাহ করছিল। তাহলে শস্য ভ্রূণকে কি করে? ফুড সাপ্লাই করে, তাই না? তাহলে শস্য যে ভ্রূণটা এলো, সেই ভ্রূণটাকে শস্য কি করছে? খাদ্য সাপ্লাই করছে। তারপর আমরা চলে আসবো ভ্রূণ, যেটা মেইন পার্ট, এমব্রায়ো, তাই না? সেই এমব্রায়ো পার্টটাতে আমরা কি পাচ্ছি? আমরা এমব্রায়ো পার্টটাই যে পার্টটা আসছে, সেই পার্টটাতে আমরা দেখছি টোটাল যে পার্টটা সেটা দুভাগে বিভক্ত। একটাকে বলা হচ্ছে বীজপত্র, সংখ্যা কত হবে? একটা, এবং আরেকটা হচ্ছে ভ্রূণাক্ষ, তাই না? অ্যাক্সিস, যেটা এমব্রায়োর যে অ্যাক্সিস সেটাকে আমরা বলছি ভ্রূণাক্ষ। কি সেটা বোঝাচ্ছি দেখো। তাহলে প্রথমে আসছি বীজপত্র। দেখো এই যে অংশটা, এই যে পার্টিকুলার অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হচ্ছে বীজপত্র। শস্যের তুলনায় অংশে মানে সাইজে অনেকটাই ছোট, এবং দেখতে কিরকম? দেখতে কিন্তু অনেকটা বর্মের মতো, তাই না? বর্মের মতো হওয়ার জন্য ভুট্টার এই ধরনের বীজপত্রকে বলা হচ্ছে স্পুটেলাম। তাহলে এই অংশটা দেখো অনেকটা বর্মের মতো, তাই না? সে সেপাইটা করতো বর্ম, সেই বর্মের মতো। তার জন্য এই বর্মের মতো দেখতে হওয়ার জন্য আমরা ভুট্টার বীজপত্রকে কি বলছি? আমরা ভুট্টার বীজপত্রকে বলছি স্পুটেলাম। ওকে, বেশ, এটা হয়ে গেল তোমার এমব্রায়ো এবং ভ্রূণাক্ষ এবং বীজপত্র বা স্কুটেলাম, যেটা আমরা পড়লাম। একবীজপত্রী বীজের ক্ষেত্রে বীজপত্রটাকে বলা হচ্ছে স্কুটেলাম। দেখো এইবারে মেইনলি আমরা ভ্রূণাক্ষকে আবার চার ভাগে ভাগ করতে পারি। তাহলে এই যে পার্টিকুলার অংশটা, এই অংশটাকে আমি একবার এখানে বড় করে আঁকবো, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কি। দেখো এখানে এরকম করে রয়েছে, আমি টোটাল অংশটাকে এরকম লম্বা করে আঁকবো। ঠিক আছে, দেখো এই টোটাল অংশটাকে আমরা এখানে লম্বা করে আঁকছি। কি দেখবো? এরকম একটা জিনিস দেখতে পাবো, তাই না? তাই তো? তাহলে দেখো এই পার্টটা হচ্ছে ভ্রূণ। এইবারে ভ্রূণটাকে যদি আমি মাঝখান থেকে এরকম একটা কাল্পনিক রেখা যদি আমি ভাবি, তাহলে এটা কি? এটা হচ্ছে এই পার্টিকুলার অংশটার একটা অক্ষ বা অ্যাক্সিস, তাই না? কার অ্যাক্সিস? এমব্রায়োর অ্যাক্সিস, তাই না? তাই এটাকে তখন বলা হচ্ছে অ্যাক্সিস, মানে হচ্ছে অক্ষ। কার অক্ষ? ভ্রূণের অক্ষ। তাই এই যে অ্যাক্সিসটা আমরা কল্পনা করলাম, এই যে লম্বা দাগ বরাবর অংশটা আমরা কল্পনা করলাম, এটাকে বলা হচ্ছে ভ্রূণাক্ষ বা এমব্রায়োনিক অ্যাক্সিস। ঠিক আছে, এমব্রায়োনিক অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস, এমব্রায়োনিক অ্যাক্সিস। ঠিক আছে, এই টোটাল ভ্রূণটাকে যদি আমরা একটা মাঝখান থেকে একটা অক্ষ কল্পনা করি, তাহলে এটাকে আমরা বলবো ভ্রূণাক্ষ বা এমব্রায়োনিক অ্যাক্সিস। দেখো এই ভ্রূণাক্ষ বা এমব্রায়োনিক অ্যাক্সিসে আমরা পর পর কতগুলো অংশ পাবো? পর পর ওপর থেকে নিচ অবধি, আমরা এটা মুছে দিলাম না? ওপর থেকে নিচ অবধি আমরা কিরকম অংশগুলো পাবো? দেখো প্রথমে আমরা এই কালো টুপির মতো অংশটা পাচ্ছি, তাই না? এই অংশটা পাচ্ছি, এই কালোটা, তার মানে এটা হচ্ছে এইটা, তাই না? একদম উপরে। বেশ, তার আগে একটা কথা বলে দিই, তার আগে তোমাকে আমি এই অংশটুকু আর এই অংশটুকু সম্বন্ধে বলি, তারপরে ওটা আসছে, এটা এবং এটা পরে আসছে। দেখো এই অংশটার নাম হচ্ছে প্লুমিউল, বা এটাকে বলা হয় ভ্রূণমুকুল। তাহলে এটা হচ্ছে প্লুমিউল বা ভ্রূণমুকুল। কি তৈরি করে? এটা পরবর্তী ক্ষেত্রে উদ্ভিদের প্রাথমিক যে বিটক, সেই বিটকটা গঠন করবে।
অবশ্যই এটা উপর দিকে যাবে, বিটপ কাণ্ড ইত্যাদি তৈরি করবে। আর এই অংশটা হচ্ছে র্যাডিক্যাল, এই অংশটাকে বলা হয় র্যাডিক্যাল বা ভ্রূণমূল, যেটা পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক মূল তৈরি করবে, তাই না? তাহলে এই যে উপরের অংশটা এটা তৈরি করবে, এটা হচ্ছে ভ্রূণমুকুল, যেটা পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক উদ্ভিদের বিটপ তৈরি করবে। এই যে এই নীল অংশটা, তাই না? তাহলে এই নীল অংশটা হচ্ছে কি ভ্রূণমূল। আর এই যে নিচের অংশটুকু, এই অংশটুকু পরবর্তী ক্ষেত্রে উদ্ভিদের মূল তৈরি করবে, তাই এটা হচ্ছে র্যাডিক্যাল বা ভ্রূণমূল, যেটা পরবর্তী ক্ষেত্রে মূল তৈরি করবে। ঠিক আছে? তাহলে অ্যাক্সিসের মানে ভ্রূণাক্ষের সেকেন্ড এবং থার্ড অংশটা হচ্ছে ভ্রূণমূল, যেটা পরবর্তী ক্ষেত্রে বিটপ তৈরি করবে, এবং থার্ড অংশটা হচ্ছে ভ্রূণমূল, যেটা পরবর্তী ক্ষেত্রে মূল তৈরি করবে। তাহলে সেকেন্ডটা হলো ভ্রূণমুকুল, যেটা পরবর্তী ক্ষেত্রে বিটপ তৈরি করবে, থার্ড অংশটা হলো ভ্রূণমূল, যেটা পরবর্তী ক্ষেত্রে মূল তৈরি করবে। ঠিক আছে? বেশ, এবারে দেখো, তাহলে এই দুটোই তো একমাত্র মানে প্রধান অংশ একটা ভ্রূণের, যেটা একটা গাছের বিভিন্ন অংশগুলো তৈরি করছে, তাহলে এটাই হচ্ছে প্রধান দুটো অংশ। তাহলে এই দুটো অংশকে আরো বেশি রক্ষা দেওয়ার জন্য আমরা ভ্রূণমূলের বাইরে একটা আবরণ পাবো, যেটাকে কি বলা হবে? যেটাকে দেখো বলা হয়েছে কোলিওপটাইল, বা এটাকেই বলা হয় ভ্রূণ কার আবরণী? মুকুলের আবরণী। তাই বলবো ভ্রূণ মুকুলাবরণী। ভ্রূণ মুকুলের যে আবরণ সেটাকে বলা হবে ভ্রূণ মুকুলাবরণী, অর্থাৎ ভ্রূণ মুকুলের আবরণী। আর যেটা ভ্রূণমূলকে রক্ষা প্রদান করছে সেটা হচ্ছে ভ্রূণ মূলের আবরণ, অর্থাৎ ভ্রূণ মূলাবরণী বা কোলিওরাইজা। তাহলে এটা হচ্ছে ভ্রূণ মূলাবরণী। তাহলে হলো, তাহলে তাহলে ভ্রূণাক্ষের চারটে অংশ আমরা পরপর পেয়ে গেলাম। প্রথম অংশটা ভ্রূণ মুকুলাবরণী, যেটা ভ্রূণ মূলকে রক্ষা করছে, তার সেকেন্ডটা হচ্ছে ভ্রূণ মুকুলাবরণী, যেটা ভ্রূণ মুকুলকে রক্ষা প্রদান করছে। দু নম্বরটা হচ্ছে ভ্রূণ মুকুল, যেটা বিটপ তৈরি করছে প্রাথমিকভাবে উদ্ভিদের। তিন নম্বরটা হচ্ছে ভ্রূণমূল, যেটা পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক উদ্ভিদের মূল তন্ত্রটা তৈরি করবে। আর যেটা ভ্রূণমূলকে রক্ষা প্রদান করছে সেটা হচ্ছে ভ্রূণ মূলাবরণী বা কোলিওরাইজা। বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে কিন্তু একটা একবীজপত্রী উদ্ভিদের বিভিন্ন গঠন, যে কি কি গঠন আমরা দেখতে পাই একটা একবীজপত্রী বীজের মধ্যে। মনে রাখবে, একবীজপত্রী উদ্ভিদের ম্যাক্সিমাম যেই মনোকট বীজ যারা থাকে তাদের সবাই হচ্ছে শস্যল বীজ, অর্থাৎ তাদের সবার মধ্যে আমরা এন্ডোস্পার্ম বা শস্য পাই। ওকে, তাই এই যে ম্যাক্সিমাম যে একবীজপত্রী উদ্ভিদ তারা সবাই হচ্ছে শস্যল বীজ, অর্থাৎ তাদের সবার মধ্যে আমরা শস্য দেখতে পাই। এই কথাটা মনে রাখবে। একদম লাস্টে আমি এক্সেপশন গুলো বলে দেবো, এরপরে আমরা চলে যাব দ্বিবীজপত্রী। আমরা দ্বিবীজপত্রী বীজের একটা গঠন করব। এখন আমরা দ্বিবীজপত্রী বীজ বলতে আমি প্রথমে বলেছিলাম যে সমস্ত বীজের দুটো বীজপত্র থাকবে, ওই নখে করে চাপ দিলে সমান দুটো অংশে অনায়াসে ভেঙে যাবে, সেই বীজগুলোকে বলা হবে দ্বিবীজপত্রী বীজ। অর্থাৎ ডাই মানে হচ্ছে দুটো, তাই না? আর কট, তারপর ডাইকট লিখেছি, কট কথাটা এসছে কোটাইলেডন এই কথা থেকে, যার মানে হচ্ছে বীজপত্র, অর্থাৎ দ্বিবীজপত্রী, দুটো বীজপত্র থাকবে। আমি এখানে দ্বিবীজপত্রী বীজ বলতে এখানে আমরা ছোলা, তাই না, যে ছোলা বা গ্রাম আমরা সেই সিডটাকে নিয়েছি। দেখো, যদি আমরা প্রাথমিকভাবে একটা ছোলাকে দেখি তাহলে দেখবো একটা ছোলার উপর একটা বাদামি রঙের আবরণ থাকে, তাই না? সেই আবরণটাকে ছাড়িয়ে দিলে পরে হলুদ রঙের বীজটা বেরিয়ে আসে। তার মানে সেই বাদামি রঙের যে আবরণটা সেটা অবশ্যই হচ্ছে বীজত্বক বা সিড কোট। ঠিক আছে? যদি আমরা ভালো করে সেই বীজটাকে দেখি, সেই বীজটাতে আমরা এরকম একটা ওভাল শেপ, আমরা একটা সাদা অংশ দেখতে পাবো, ওভাল শেপ, যেটাকে বলা হয় হাইলাম। কি বলা হয়? হাইলাম। কি জিনিস? দেখবে হাইলাম সব থেকে ভালো বোঝা যায় সেটা হলো মটরের ক্ষেত্রে। দেখবে একটা মটরের মধ্যে তো এরকম করে বীজগুলো অবস্থান করে, এবং বীজগুলো দেখবে মটরের ওই সুটিটাতে একটা অংশে এরকম একটা জিনিস দিয়ে আটকানো থাকে, অর্থাৎ সুটির সাথে এই বীজের সংযোগ রক্ষা করে এই
ছোট্ট একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যদি আমরা ছাড়িয়ে আমরা দেখবো মোটরের মধ্যে আমরা এইরকম একটা দাগ দেখতে পাই, তাই না? এই যে এরকম চ্যাপ্টা গোলাকার আমরা একটা দাগ দেখতে পাই, সেইটাই হলো হাইলাম। অর্থাৎ যে যে অংশটার সাথে একটা প্রধান যে ফল, সেই ফলের সাথে যখন বীজটা যুক্ত থাকবে যার সাহায্যে বা যেটা দিয়ে, সেটা হলো হাইলাম। তার মানে এই হাইলামের সাথে কিন্তু ফলটা ওই বীজটার সাথে যুক্ত ছিল, বলতে পারলাম? তাহলে এইটা হচ্ছে হাইলাম। আর যদি আমরা আরো ভালো করে লক্ষ্য করি, হাইলামের ঠিক নিচেই বা আমরা দেখতে পাবো গোল রঙের একটা ছোট্ট দাগের মতো অংশ আমরা দেখতে পাবো একদম হাইলামের ঠিক নিচে, সেই অংশটাকে বলা হয় মাইক্রোপাইল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হলো সেই হাইলাম এবং মাইক্রোপাইল। ওকে, এইবারে আমরা প্রপার যে দ্বিবীজপত্রী, সেই দ্বিবীজপত্রী বীজের গঠনে চলে যাব। প্রথমে ছকের মাধ্যমে, তারপর আমরা ছবি দেখে পড়বো। দেখো, তাহলে প্রথমেই যদি আমরা দ্বিবীজপত্রী বীজকে ভাঙি, আমি কি দেখলাম? সেই বাদামি রঙের বীজ ত্বকটা এবং তারপরে সেই হলুদ রঙের বীজটা, তাই না? তাহলে সেই যে বাদামি রঙের যেটা ছিল সেটা ছিল বীজ ত্বক বা সিড কোট, তাই না? এবং ভেতরে যে সবুজ যে হলুদ রঙের আমরা স্ট্রাকচারটা পেলাম সেটা হচ্ছে কার্নেল বা অন্তর্বীজ, যার মধ্যে ভ্রূণটা আছে। ওকে, এইবারে বীজত্বক থেকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখবো এই বীজত্বকটাও কিন্তু দুটো পার্টে ডিভাইডেড। ঠিক আছে, সেই পার্টটা হলো বীজ বহিস্তক বা যেটাকে আমরা বলি টেস্টা, আর তারপর একটা হলো বীজ অন্তস্তক, সেটা হলো টেগমেন। ঠিক আছে, তাহলে টেস্টা বীজের বাইরে, বীজত্বকের বাইরের দিকের পোরশনটা বা বাইরের দিকের লেয়ারটা, আর টেগমেন হচ্ছে বীজত্বকের নিচের দিকের লেয়ারটা। এই দুটো অংশ পরস্পর যুক্ত হয়ে কিন্তু তৈরি করছে বীজত্বক। এক্ষেত্রে কিন্তু ফলত্বক এবং বীজত্বক আমরা আলাদা আলাদা দেখবো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা যে মটর বীজ বা ছোলা বীজ, এদেরকে কিন্তু আমরা বীজই বলবো, আমরা দানা বলবো না। ওকে, বেশ। এইবারে অন্তর্বীজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুটো পার্ট, একটা হচ্ছে ভ্রূণাক্ষ বা যেটাকে আমরা বললাম এমব্রায়োনাল অ্যাক্সিস, আর একটা হচ্ছে বীজপত্র যেটাকে আমরা বলছি কোটাইলেডন। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে শস্য বা এন্ডোস্পার্ম পাচ্ছি না। তাহলে যদি বলতে হয় ছোলা কি রকমের বীজ, ছোলা হচ্ছে অবশ্যই দ্বিবীজপত্রী ডাইকট, এবং এখানে শস্য নেই, তাহলে এটা কি বীজ হবে? আমি একটু আগেই বললাম শস্যের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে আমরা বীজকে দুভাগে ভাগ করি। যদি উপস্থিত থাকে শস্য তাহলে শস্যল বীজ, যদি অনুপস্থিত থাকে শস্য তাহলে হচ্ছে অশস্যল বীজ। তাহলে এক্ষেত্রে ছোলা বীজ হচ্ছে অবশ্যই অশস্যল বীজ। তাহলে ছোলা বীজের প্রকৃতি কিরকম? ছোলা বীজ হচ্ছে অশস্যল দ্বিবীজপত্রী বীজ। ক্লিয়ার? দেখো, এইবারে এই যে বীজপত্রটা আমি ওই যে চাপ দিয়ে দেখো দুটো সমান অংশে ভাগ করে নিয়েছি, মানে অর্থাৎ ছোলা বীজটা এরকম ছিল, এখন খুলে গেছে, তাই না? তাহলে এই যে এক একটা, এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি কোটাইলেডন বা বীজপত্র। কটা বীজপত্র আছে? দুটো, এটা একটা, এটা একটা। ওকে, বেশ। তারপর দেখো, যদি বীজপত্রটা আমরা বাদ দিয়ে দেখি, তাহলে এই যে নীল রঙের স্ট্রাকচারটা, এই নীল রঙের স্ট্রাকচারের ভ্রূণ, সেই ভ্রূণে আমরা কি পাবো? সেই ভ্রূণে আমরা ভ্রূণাক্ষ বা এমব্রায়োনাল বা এমব্রায়োনিক আমরা অ্যাক্সিস পাবো, তাই না? ভ্রূণাক্ষ পাবো। এইবারে আমরা কি করব? আমরা এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশটা এখানে বড় করে এই পাঁচটা অংশ আমরা ভালো করে দেখব। ঠিক আছে, তো দেখো আমরা এই জায়গাটাকে মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে এই পার্টিকুলার পোরশনটা আমরা ভালো করে একটু আঁকবো। ঠিক আছে, দেখো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নোডাল জোন বা পর্বসন্ধি। এটা একটা বীজপত্র আর এটা একটা বীজপত্র। ঠিক আছে, এই দুটো বীজপত্র একটা পার্টিকুলার জায়গাতে তো যুক্ত থাকবে, মানে এই বীজপত্রটা আর এই বীজপত্রটা একটা পার্টিকুলার জায়গাতে যুক্ত থাকবে, তাই না? যে জায়গাটায় যুক্ত থাকবে সেই জায়গাটাকেই বলা হবে নোডাল জোন বা পর্বসন্ধি। নোডাল জোন বা এটাকেই বলা হবে পর্বসন্ধি। অর্থাৎ দুটো বীজপত্র একটা পার্টিকুলার খুলে যাওয়ার পরে কিন্তু একদম খুলে যায় না, দেখবে আঙুলে চাপ দেওয়ার পরে কিন্তু বীজপত্র দুটো একদম খুলে যায় না, একটা পার্টিকুলার জায়গাতে কিন্তু ওরা যুক্ত থাকে, সেই জায়গাটাকে বলা হচ্ছে পর্বসন্ধি বা নোডাল জোন। ওকে, এইবারে আমরা ভ্রূণটাকে নিয়ে এলাম। ভ্রূণটা কিরকম হবে? আমি এখানে এই দেখতে পাচ্ছ, অর্থাৎ এই অংশটা এরকম থাকবে, এই অংশটা নিচে চলে গেল, এই অংশটা এরকম থাকলো। ওকে, আমি ট্রান্সপারেন্ট ওয়েতে দেখাচ্ছি, তুমি যদি পিছনের অংশগুলো দেখতে পাও। তাহলে দেখো
তারপরে আসছে এপিকোটাইল। এপিকোটাইল বা ভ্রূণ মুকুলের সাথে যে অংশটা যুক্ত থাকবে, অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটা যেটা পরবর্তীকালে উপর দিকে উঠবে এবং দুটো অংশ তৈরি করবে। আমি কি নাম দিয়েছিলাম? আমি নাম দিয়েছিলাম ভ্রূণ মুকুল বা প্লুমিউল। এটাকে আমরা বলেছিলাম প্লুমিউল বা ভ্রূণ মুকুল, তাই না? এই অংশটা তাহলে হচ্ছে ভ্রূণ মুকুল, যেটা পরবর্তীকালে কি তৈরি করবে? বিটক তৈরি করবে, ঠিক আছে? আর এই যে ভ্রূণ মুকুলটা পর্বসন্ধিটার উপরের দিকে অ্যাটাচ থাকবে, তো তার মানে পর্বসন্ধির যে জায়গাটাতে ভ্রূণ মুকুলটা অ্যাটাচ থাকবে তার নাম হচ্ছে বীজপত্রাধিকাণ্ড বা এপি। এপি কথাটার মানে হচ্ছে ওপরে, তার মানে যে অংশটা ওপরের দিকে থাকবে অবশ্যই ভ্রূণ মুকুলটা। তাহলে ভ্রূণ মুকুলটা মানে যে জায়গাটাতে পর্বসন্ধির সাথে যুক্ত থাকবে সেই জায়গাটাকে বলা হবে এপিকোটাইল বা বীজপত্রাধিকাণ্ড। এটাকে বলা হবে এপিকোটাইল বা বীজপত্রাধিকাণ্ড, অর্থাৎ পর্বসন্ধির যে অংশটার সাথে ভ্রূণ মুকুলটা লেগে থাকবে, অবশ্যই পর্বসন্ধি বা ভ্রূণ মুকুলটা উপরের দিকে থাকবে, তাই আমরা বলছি এপিকোটাইল, ঠিক আছে? আর যে অংশটা নিচের দিকে থাকে, অর্থাৎ যে অংশটা মূল তৈরি করবে তার নাম হচ্ছে র্যাডিকল। রুট আর দেখো, আর রুট, তাই না? কি তৈরি করবে? রুট সিস্টেম বা মূল তত্ত্ব তৈরি করবে। তাই আমরা এই পোরশনটাকে কি বলি? ভ্রূণ মূল বা র্যাডিকল। আর পর্বসন্ধির যে অংশটার সাথে ভ্রূণ মূল লেগে থাকবে, অর্থাৎ পর্বসন্ধিটার যে অংশটার সাথে ভ্রূণ মূল লেগে থাকবে তাকে বলা হবে হাইপো। হাইপো মানে হচ্ছে নিচে, তাই না? তাহলে সেই অংশটাকে বলা হবে হাইপোকোটাইল। হলো, হাইপো কথাটা মানে হচ্ছে নিচে, অবশ্যই ভ্রূণ মুকুল কথাটা নিচে। তাহলে এই যে পর্বসন্ধি এখানে তো ভ্রূণ মুকুলটা লেগে থাকবে, তাহলে এই অংশটা হবে হাইপোকোটাইল, অর্থাৎ হাইপো মানে হচ্ছে নিচে, ঠিক আছে? তাহলে ভ্রূণাক্ষে আমরা এই পাঁচটা অংশ কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? ভ্রূণাক্ষ কি করে বলছি আমি দেখো তো। আমি দেখো এটা নরমালি আঁকছি, তাহলে এটা হচ্ছে ভ্রূণটা, এটা হচ্ছে প্লুমিউল, এটা হচ্ছে র্যাডিকল, তাই না? এর পিছনে পর্বসন্ধি আছে, পর্বসন্ধির যে অংশটা ভ্রূণ মুকুলের সাথে লেগে আছে সেটা হচ্ছে এপিকোটাইল, আর যে অংশটা ভ্রূণ মূলের সাথে লেগে আছে সেটা হচ্ছে হাইপোকোটাইল। তাহলে দেখো এই যে ভ্রূণটাকে, এটাকে যদি আমরা অক্ষ চিন্তা করি তাহলে অবশ্যই এটা হচ্ছে ভ্রূণাক্ষ। তাহলে ভ্রূণাক্ষের আমরা 1 2 3 হচ্ছে পর্বসন্ধিটা, 4 এবং 5 এই চারটি অংশগুলো পাচ্ছি, তাই না? এই পাঁচটা অংশ পাচ্ছি দেখো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী বীজের একটা সামগ্রিক গঠন। আমরা এতক্ষণ বীজপত্রের সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা বীজকে 3 ভাগে ভাগ করেছিলাম, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী। আবার পড়ানোর মাঝখানে আমরা শস্যের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে আমরা বীজকে 2 ভাগে ভাগ করলাম। একটা ছিল শস্যল বীজ আর একটা হচ্ছে অশস্যল বীজ। শস্যল বীজ কোনটা? যে ক্ষেত্রে শস্য যে এন্ডোস্পার্ম যে কনসেপ্টটা ছিল সেই জিনিসটা যদি প্রেজেন্ট থাকে, তাই না? অর্থাৎ যে সমস্ত বীজে আমরা শস্য দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ যেখানে শস্য উপস্থিত ছিল সেই বীজটাকে আমরা বলেছিলাম শস্যল বীজ, বা এটাকেই বলা হয় এন্ডোস্পার্মিক বীজ, বা এটাকেই বলা হয় অ্যালবুমিনাস সিড। এটাকেই বলা হয় অ্যালবুমিনাস সিড, ঠিক আছে? কি কি উদাহরণ হতে পারে? আমি পড়াতে বলেছিলাম যে ম্যাক্সিমাম মনোকট বা একবীজপত্রীতে আমরা শস্য পাই, তাই ম্যাক্সিমাম একবীজপত্রী হচ্ছে শস্যল বীজ। যেমন ধান, গম, ভুট্টা ছিল, এরা ছিল শস্যল বীজ। কিন্তু এক্সেপশন আছে, কিছু কিছু দ্বিবীজপত্রী, কারণ পড়ানোর মাঝখানে আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম দ্বিবীজপত্রী হচ্ছে অশস্যল বীজ, সেক্ষেত্রে আমরা শস্য পাই না। কিন্তু কিছু কিছু দ্বিবীজপত্রী বীজ আছে যে ক্ষেত্রে আমরা শস্য বা এন্ডোস্পার্মটা পাই। কি কি? দেখো, রেডি, পাট এবং শালুক, এই তিনটের ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিবীজপত্রী হওয়া সত্ত্বেও এখানে আমরা শস্য পাই। তার মানে যদি আমাকে কেউ বলে রেডি গাছের প্রকৃতি কিরকম, আমি কি বলবো? দ্বিবীজপত্রী শস্যল বীজ। বা যদি আমাকে পরীক্ষাতে প্রশ্ন করা হয় যে একটি দ্বিবীজপত্রী শস্যল বীজের নাম লেখো, আমি তিনটের মধ্যে যে কোনো একটা নাম লিখতে পারি, রেডি, পাট, শালুক, তিনটের মধ্যে যে কোনো একটা নাম।
কারণ তিনটেই হচ্ছে দ্বিবীজপত্রী শস্যল বীজ। দ্বিবীজপত্রী হওয়ার সাথেও মানে সত্ত্বেও কিন্তু এখানে আমরা শস্য বা এন্ডোস্পার্ম পাচ্ছি। আর একটা কি পাচ্ছিলাম, আর একটা হচ্ছে অশস্যল বীজ, যে ক্ষেত্রে আমরা শস্য বা এন্ডোস্পার্ম যে কনসেপ্টটা সেটা কিন্তু এখানে অ্যাবসেন্ট ছিল। এখানে কিন্তু আমরা কোনো রকমের এন্ডোস্পার্ম পাচ্ছিলাম না। যেহেতু পাচ্ছিলাম না তাই আমরা বলেছিলাম অশস্যল বীজ, বা এটাকেই বলা হয় এক্স অ্যালবুমিনাস সিড। এটাকেই বলা হয় এক্স অ্যালবুমিনাস সিড বা অশস্যল বীজ। আমি পড়াতে পড়াতে এটাও বলেছিলাম যে ম্যাক্সিমাম দ্বিবীজপত্রী হচ্ছে অশস্যল বীজ। তাই এখানে আমি লিখেছি ডাইকটের, যখন আমি উদাহরণ দিয়েছিলাম এখানে অশস্যল বীজের, আমি লিখেছি ম্যাক্সিমাম ডাইকট হচ্ছে অশস্যল বা এক্স অ্যালবুমিনাস সিড। কি কি? মটর, ছোলা, আম, যা বলবে তারা সবই হচ্ছে ডাইকট, দ্বিবীজপত্রী কিন্তু অশস্যল। কিন্তু মোনোকট যারা কিনা ম্যাক্সিমাম হচ্ছে শস্যল, সেক্ষেত্রেও কিন্তু আমরা উদাহরণ পাই, অর্থাৎ একবীজপত্রী অশস্যল বীজেও কিন্তু আমরা উদাহরণ পাই, সেটা হচ্ছে ওল। ঠিক আছে, তাহলে ওল যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু একবীজপত্রী অশস্যল বীজ। একবীজপত্রী হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমরা কোনো রকমের এন্ডোস্পার্ম পাচ্ছি না। ঠিক আছে, তাহলে যদি বলা হয় একটি একবীজপত্রী অশস্যল বীজের উদাহরণ দাও, সেটা হচ্ছে ওল। ঠিক আছে, বা অ্যালিসমা বলেও আমরা একটা উদ্ভিদ পাই, সেটাও কিন্তু একবীজপত্রী অশস্যল বীজের উদাহরণ। ঠিক আছে, তাহলে এটা ছিল আজকে তোমাদের বীজের কনসেপ্ট, বীজের ধারণা আমি এখানে কমপ্লিট করলাম। ঠিক আছে, তো এর পরের ক্লাসে আমরা অন্য একটা পোর্শন নিয়ে আলোচনা করব, যেটা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো দেওয়ার। তো এটাই আজকে আমার ক্লাস।